একজন সাধু, মাথায় জটাজুট, চেহারা ভারী, এসে আমার সামনে দাঁড়িয়েছে। গুরু ঢুন্ডে আয়া না, তার দুদিন আগে মাকে জানিয়ে এসছি। হ্যাঁ, বলে গুরু ঢুন্ডে আয়া না, উস গলি মে চলা যাও। মানে যতদূর চোখ যায় আমি তাকিয়ে দেখছি, মানে যেতে যেতে একদম মিলিয়ে চলে গেলেন ভিড়ের মধ্যে। এবার আমি তো বাইরে থেকে কিছু বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস টানছে ওই ঘরের মধ্যে। দেখি বাংলায় লেখা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, ভেতরে দেখছি মহাবতার বাবাজির মূর্তি। আমাকে এখানে আনার মানে কি এটা? উনি এরকম আরতি করছেন, ঠিক আছে, করতে করতে বাংলায় বলছে, আগামী 17ই জানুয়ারি আপনার এখানে দীক্ষা হবে। আমার দিকে তাকাচ্ছে না। শোনার পর না আমি পুরো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে গেছি, আরে মাথা কাজ করছে না। ভদ্রলোকের বেশভূষাটা হচ্ছে আজ থেকে 100-150 বছর আগেকার। উনি করলেন কি, আমার পুরো ঘেটিটা ধরলেন, ঘেটিটা ধরে না ওনার পায়ের মাঝখানে ঢুকিয়ে চেপে দিয়েছেন। দেখি উল্টো দিকে একটা ছেলে আমার দিকে কটমট করে, মানে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। মানে এখানে হচ্ছে সবচেয়ে শকিং, এবার ঘটনায় ঢুকবো। আপনি বিশুদ্ধানন্দ পরমহংসের নাম শুনেছেন? দশরথ ঘাটে সবাই আমরা গেছি, একটা দেখবেন একটা মন্দির রয়েছে, যেটা পুরো এই এই রহস্যটাও আজ দর্শকবৃন্দ জেনে রাখুক। যোগী কথামৃততে একটা জায়গার বর্ণনা আছে, আপনার মনে পড়ছে? কোন জায়গাটা বলুন, বলো। যে তুমি ঘাটে চলে যাও, ওখানে আমি আসছি। তো সেই গভীর রাতে উনি চলে আসেন, তখন গঙ্গা ভেদ করে যে একটা দিব্য আভা গঙ্গার ওপর ভেসে ওঠে, এবং ওখান থেকে একজন পরমা সুন্দরী রমণী বেরিয়ে আসেন। তারপর আরেকটা গোলক আসে, এবং ওখান থেকে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী আসেন এবং মহাবতার বাবাজি আসেন। সেই জায়গাটা ফিজিক্যালি এই জায়গাটা, এই জায়গাটায় ওনারা বসেন, এবং আজও বিভিন্ন যোগে ওনারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, এই জায়গাটাতেই ওনারা বসেন। আমরা দুজনে একটা হতভম্ব হয়ে গেছি। গঙ্গার নিচে যাবেন? আমি না একটু অবাক হয়ে যাই। গঙ্গার নিচে, মানে আধ্যাত্মিক মানুষের কাছেও শুনেছি গঙ্গার নিচে একটা শহর আছে বারাণসীতে, আধ্যাত্মিক শহর। ওর কথা মতো আমি ওখানে বসে ব্রহ্মতালুতে ওম যখন করছি, মনে হচ্ছে পুরো চারিদিক থেকে একটা বাক্স খুললে, বলে প্রণাম করুন। বাক্সর মধ্যে দেখছি একটা পাদুকা। আমায় বলে প্রণাম করুন, হাত দেবেন না, বলে এটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর। আমি না কানকে বিশ্বাস করছি না। তো গঙ্গারতি দেখার পর বেরিয়েছি। তো আমার স্ত্রী বাচ্চা বলে ওরা মার্কেটে যাবে, কিছু কেনাকাটি করবে। বলে ওই মার্কেটে ভিড়ের মধ্যে আমার ঘোরার ইচ্ছে নেই, তোমরা যাও, আমি একটু চা খাই। আমি একটু চা প্রিয় মানুষ। তো ওরা গেছে, আমি একটু দাঁড়িয়ে চা খাচ্ছি ওখানে। একজন সাধু, মাথায় জটাজুট, চেহারা ভারী, এসে আমার সামনে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আমার কপালের দিকে তাকিয়ে আছেন উনি। কপালের দিকে তাকিয়ে হাসলেন। তো আমিও সাধু দেখে আমি ওনাকে প্রণাম করি, বাবাজি আপকো চায় পিজিয়ে। হ্যাঁ, উনি আমার দিকে তাকিয়ে হাসলেন, এবং আমার পকেটে 10 টাকা ছিল, আমি নর্মালি যেটা সাধু সানকে দিই, 10 টাকা দিন, আমায় না করে দিলেন। আমার কপালের দিকে তাকিয়ে একটা কথা বললেন, গুরু ঢুন্ডে আয়া না। তখন আমি কি আমি তার দুদিন আগে মাকে জানিয়ে এসছি। হ্যাঁ, বললে গুরু ঢুন্ডে আয়া না, বলে উস গলি মে চলা যাও। মানে একটা দিক নির্দেশ করলে, বলে উস গলি মে চলা যাও, গুরু মিল যায়। আমি আচ্ছা, এবার আমি ওনাকে আটকাতে যাই, চা মানে চা খান। এবার চা খেতে গেলে একটা মানুষ তো একটু আটকে পড়বে আমার কাছে। একদম দাঁড়ালেন না, এবং হন হন করে মানে উনি হেঁটে পুরো বেরিয়ে গেলেন। মানে যতদূর চোখ যায় আমি তাকিয়ে দেখছি, মানে যেতে যেতে একদম মিলিয়ে চলে গেলেন ভিড়ের মধ্যে। এইবার আমার চিন্তা, ওই গলির মধ্যে কি আছে। মানে ওই গলিটাকে বলা হয় বাঙালি টোলা। এক টাইমে প্রচুর বাঙালিরা ওই গলিতে থাকতো, পরে আমি জানতে পারি এই জায়গাটা না। এবার যেখানে দিক নির্দেশ করে, আর টাইম পাইনি, তারপর রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, মাথায় তো ঘুরছে ওই গলির মধ্যে, বলে গুরু ঢুন্ডে, হ্যাঁ ওই ওই গলিতে যাও। তারপর হলো পরের দিন সকালবেলায় একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি, একটু সকালবেলায় উঠে চাটা খাওয়ার পর আমার মিসেস করে তুমি রুমে যাও, গিয়ে আমি একটু ঘুরে আসি। এবার আমি ওখানে পড়েছি, মানে স্বাভাবিক তখন ওই টাইমে বারমুডা পরা, গেঞ্জি পরা, ঠিক আছে, এরকম নর্মাল পোশাক। তো আমি ওই গলিতে ঢুকি,
যার নির্দেশ এবার গলি দিয়ে যাচ্ছি, এধার যাচ্ছি, ওখানে লোকদের জিজ্ঞেস করছি এখানে মঠ আছে, কিছু আছে কিনা। এই করতে 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 একটা জায়গায় গিয়ে, গঙ্গার আগে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ি। ওখানে দেখি বাংলায় লেখা সত্য লোক, মানে কিছু একটা টানছে আমার। দেখলাম এক পার্ট বন্ধ এক পার্ট খোলা, আবার বাইরের লেখা আছে ট্রেসপাসার্স আর নট অ্যালাউড ভেতরে। এবার এক পার্ট খোলা এক পার্ট বন্ধ, এবং ভেতরে ঢুকবো কি ঢুকবো না এরকম একটা ভাবছি, একজনের বাড়িতে ঢুকবো ইত্যাদি ভাবতে ভাবতে বড় দরজা, আমি আস্তে করে ভেতরে ঢুকলাম, দেখি ভেতরে একজন বয়স্ক লোক বসে পেপার পড়ছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভেতরে যেতে পারি কি? এবার আমি তো বাইরে থেকে কিছু বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস টানছে ওই ঘরের মধ্যে। এইবার উনি আমার দিকে তাকালেন, তাকে আবার পেপারে মন দিয়ে দিলেন, মানে কোনো উত্তরও দিলেন না। যাই হোক, আমি জুতো খুলে ভেতরে ঢুকলাম, দেখলাম উনি বাধাও দিলেন না কিছু। এবার ভেতরে ঢুকে দেখি একটা চাতালের বাঁদিকে একটা মন্দির, মানে মোটামুটি 15-16 ফিটের একটা মন্দির। একটা ঠাকুমার পুজো করছে, মানে পুজোর সরঞ্জাম তৈরি করছে। এবার কিসের মন্দির জানি না। এবার ভেতরে ঢুকেছি, ঢুকে দেখছি 3টে মূর্তি রয়েছে ভেতরে, পেছনে শিবলিঙ্গ। ভালো করে দেখি বাংলায় লেখা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। আমার তখন এটা কি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী? আমি কি এখানে চলে এলাম? এবার আমি একটু অবাক হয়ে গেছি যে এইখানে পাঠালো আমাকে। ও দেখলাম হতে হতে তখন আমি ভেতরে আর কেউ নেই। আর এবার এই সাইডে ঘুরে দেখি ভেতরে একটা প্যাসেজ মতো, কি মেনে দেখি ভেতরে দেখছি মহাবতার বাবাজির মূর্তি, মানে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর যিনি গুরুদেব, মহাবতার বাবাজির মূর্তি। এবার এইগুলো আমি বইতে এমনি পড়েছি, আমাকে এখানে আনার মানে কি এটা? এবার আমার মনে একটু প্রশ্ন জাগছে বিভিন্ন রকম, আর আমি সব ব্যাপারে একটু নিজেকে নিজে প্রশ্ন করি। এইবার হয়ে যাওয়ার পর আমি প্রণাম করে, এবার স্নানও করিনি, সকালে বারমুন্ডা গেঞ্জি পরে বেরিয়েছি। হ্যাঁ, এবার কি করে এখানে পুজো দিতে হয় তাও জানি না। এইবার আমি ওখানে বেরিয়েছি, তো ঠাকুর মশাই দেখছি আরতি করছে, মানে আরতি রেডি করছে, আরতি করবে। তখন আমি এবার ফিরতে হবে, তখন আমি ঠাকুর মশাইকে জিজ্ঞেস করছি ওখানে তো সময় নন গেলি, আমি पंडित जी या पूजा देने का क्या सिस्टम है, মানে আমি যদি এখানে পুজো দিই, আমি ভেবেছি যাবো একবার চান ফান করে এসে একটু পুজো দিয়ে যাবো, ইয়া পূজা দেনে কা ক্যা সিস্টেম है। উনি এরকম আরতি করছেন, ঠিক আছে, করতে করতে বাংলায় বলছে আগামী 17ই জানুয়ারি আপনার এখানে দীক্ষা হবে। ওটা হচ্ছে একাদশীর দিন। হ্যাঁ, উনি আরতি করতে করতে আমায় বলছেন আগামী 17ই জানুয়ারি আপনার এই এখানে দীক্ষা হবে। আমার দিকে তাকাচ্ছে না। এবার শোনার পর না আমি পুরো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে গেছি। আমি জিজ্ঞেস করেছি পুজো কি করে দেবো, আর উনি আমায় ডেট বলছেন যে 17ই জানুয়ারি আমার এইখানে দীক্ষা হবে। মানে মাথা কাজ করছে না। তো আমি তখন দাঁড়িয়ে আছি যে পুজোটা শেষ হোক। এবার পুজোটা শেষ হওয়ার পর ও প্রসাদ দিলেন এরকম। তো আমি ওনায় জিজ্ঞেস করি, না পরে জানলাম উনি বাঙালি। হ্যাঁ, তা নন বেঙ্গলি আছে তো ঠিক বোঝা যায় না। বলে না আমি বাঙালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি না ঠাকুরমশাই আপনি এরকম কথা কেন বলেন? উনি বলছেন আমি কি বলেছি উনি জানেন না? আমি বললাম আপনি যে আমাকে 17 তারিখ জানুয়ারি মাসে এখানে আসতে বললেন আমার দীক্ষা হবে। উনি তখন বুঝতে পেরেছেন। তখন বললে আমি বলি না, এই শরীর থেকে মানে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বলেন। উনি আমার শরীরকে নিয়ে ব্যবহার করে। ওটা আপনি নতুন বলে অবাক হচ্ছেন, আমরা অবাক হই না। এরকম আধ্যাত্মিক পরিচয় সত্যি অসাধারণ। একদম একদম একদম। বলে উনি বলিয়েছেন আমার মাধ্যম দিয়ে। উনি যখন বলেছেন আপনি 17 তারিখ আসবেন, বলে এই কারণে বলেছেন, বলে ওনার বলে দীক্ষা দেবেন তো ওনার পৌত্র, উনি প্যারিসে থাকেন, হ্যাঁ ফ্রান্সে থাকেন, উনি ওই 15 তারিখ এখানে আসছেন, ওই 17 তারিখ দীক্ষা দেবেন, ওই ডেটেই উনি দীক্ষা দেবেন। হয় না, মানে কিভাবে কি মিলে যাচ্ছে।
এই করার পর এবার যাই হোক মনটা খুব আনন্দে খুশি হয়ে গেলাম। তখন মাকে প্রণাম জানালাম, মানে বলেছি 2 দিনের মধ্যে গুরু জোগাড় করে দিয়ে দিয়েছে মা। যাই হোক আনন্দে এবার বেরিয়ে ওর সামনেই হচ্ছে 64 ঘাট। তো আমি একটু বার হলাম, বার হয়ে 64 ঘাটের ওখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে ওখানে দেখছি যে একজন তামিল দম্পতি এসছে, ওরা মোবাইলে ছবিটা তুলতে পারছে না। তো আমি ওনাদের হেল্প করে দিলাম যে আপনারা দাঁড়ান, আমি ছবি তুলে দিচ্ছি। ওনারা ছবি তুলে দিলেন, ওনারা খুব খুশি হলেন। মানে এই আপনাকে বলছি তো, সব চোখের সামনে ভাসছে আমার। তো ওই সিঁড়িতে হ্যাঁ একজন আমার দিকে ঘুরে তাকালেন, বয়স্ক ভদ্রলোক আমার দিকে তাকালেন, তাকিয়ে বলছে 70 লোক থেকে আসা হচ্ছে বাংলায়। আমি বললাম হ্যাঁ, আমি ওখানে গেছিলাম, ওনার তো জানার কথা না, ঠিক আছে। আমি বললাম হ্যাঁ 70 লোক থেকে। আমি তখন ওনার পাশে গিয়ে বসলাম। বসার পর উনি আমাকে বলছেন দীক্ষা তো হবে, তোমার দীক্ষা হবে। এবার যত উনি বলছে আমার কিউরিওসিটি বাড়ছে। এবার উনি বলছেন শোনো, এই সিক্রেট কিছু মানে সিক্রেটস আছে যেটা বাবাজি মহারাজ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে দিয়েছিলেন, যেটা আমি পরবর্তীকালে বুঝতে পারি। তখন তো আমার সেই জ্ঞান চক্ষু ওপেন হয়নি। সেই সিক্রেট একের পর এক সিক্রেট আমাকে বুঝিয়ে বলছেন। শ্বাসকে কিভাবে ধরবে, কিভাবে ছাড়বে, এটা এইভাবে করবে, ওটা ওইভাবে করবে। বলতে বলতে ওনার সাথে মানে এমন কথায় মেতে গেছি, প্রায় ঘন্টাখানেক উনি আমাকে মানে রীতিমতো যাকে পড়ানো বলে এইভাবে করবেন। করতে করতে এইবার আমার দেরি দেখে এবার আমার মিসেস ফোন করছে, বারবার ফোন করছে। আমি বলছি আমি একটু আসছি। এবার তো প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এবার স্বাভাবিক চিন্তা হচ্ছে যে তো আর ওই দিনই দুপুরে হোটেল ছেড়ে দিতে হবে। বারবার ফোন আসছে। আমি হ্যাঁ আসছি। এবার আমার ওনাকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। মাঝে এত ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, মাঝে এত ঘটনা ঘটে গেছে। এইবার তখন আমি ওনার প্রোগ্রাম করা, আমি আপনার নামটা যদি জানতে পারেন, তার বলে আমার নাম চণ্ডীচরণ পাত্র। আচ্ছা ঠিক আছে। এবার ওনার দিকে আমি তাকিয়ে কথা বলেছি, তখন আমার একবারও নোটিস হয়নি ওই ব্যাপারটা বা ক্লিক করেনি। ভদ্রলোকের যেটা এখন বলছি, ভদ্রলোকের বেশভূষাটা হচ্ছে আজ থেকে 100-150 বছর আগেকার। সেটা ওই টাইমে আমার ক্লিক করেনি। ওই বেতের লাঠি হাতে, গোল চশমা এবং ওই স্বাধীনতা আমলের যে টাইমের তারও আগের যে টাইপের পোশাক হতো সেই টাইপের পোশাক ওনার। হ্যাঁ, সেটা ওই টাইমে আমি বুঝতে পারিনি। পরে যখন ধ্যান করি, তখন যখন রিকল করি, তখন আমি ব্যাপারটা নোটিসে আসে। ওই টাইমে আমার নোটিসে আসেনি। যাই হোক, তখন আমি বাধ্য হলাম যে আমায় আজ্ঞা দেবেন, আমাকে একটু যেতে হবে এসে। এবং উনি আমার কথা শুনে একটু অফেন্ডেড হলেন, মানে আরও কিছু হয়তো বলতেন। এবার দেখো আমরা তো সাধারণ সংসারী মানুষ, অতটা ডেপথে আমরা তো বুঝি না। একটু সময় হিসাবে আমাদের চলতে হয়। একটু চলতে হয়। যাই হোক, ওটা হয়ে যাওয়ার পর উনি আচ্ছা ঠিক আছে যান। এবং পরবর্তীকালে আমি জানতে পারি লাহিড়ী বাবার অন্যতম শিষ্যদের মধ্যে ইনি একজন, ঠিক আছে, যার দর্শন হয়েছিল আমার। আমি প্রথমে তো ক্যাজুয়ালি কথা বলেছি, আপনি থাকেন কোথায়, হাওড়া শিবপুর। এবং উনি, আমি যে টাইমের কথা বলছি তার আগে কিন্তু দেহ রক্ষা করেছে। ওটা সূক্ষ্ম শরীর ছিল, সূক্ষ্ম শরীর ছিলেন। এই হয়ে যাওয়ার পর যাই হোক আমি ফিরে আসি। যাই হোক, যা হয় একটু বাড়ির হোম মিনিস্টারের কথা শুনতে হয়। যাই হোক, তারপর করে টোরে ফিরে আসি। এটা এবার সেই মতো আমি 15ই জানুয়ারি ওখানে দীক্ষা নিতে যাই। 2 দিন আগে পৌঁছাই। যেহেতু 17 তারিখ হবে, একটু কন্ডিশন করে নিতে 15 তারিখ পৌঁছাই। তো আমার সাথে আমার একটা ভাইয়ের মতো আছে পার্থ বলে, তো ওকে বলি চ আমার সাথে যাবি। তো ও বলে হ্যাঁ দাদা আমিও যাবো। চল, ওকে নিয়ে আসি। এইবার 15 তারিখ আসি। তো গুরুদেবের সাথে তার আগে আমার দেখা হয়নি কখনো, মানে শিবেন্দু লাহিড়ী মহাশয়। এবার ওখানে গিয়ে মানে হোটেলে চেক ইন করে বেরিয়ে এসেছি ওনার সাথে দেখা করব বলে। এবং আমি কলকাতা থেকে ওনার জন্য মালপোয়া নিয়ে যাই, মালপোয়া এবং আপনার পিঠে নিয়ে যাই। যে মিষ্টি টিষ্টি ওনারা তো খান, তো এই জিনিসগুলো পাবেন না, ওই জন্য নিয়ে যাই। এইবার ওখানে যাই, গিয়ে উনি নেই।
তখন বলে বাবা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, সে বিকেলে ফিরবে, উনি বজরা নিয়ে বেরিয়ে গেছে, গুরুদেব বজরা নিয়ে বেরিয়ে গেছে। মনটা দুঃখ হলো। আমি ঠিক আছে আর কি করবো, ওই পার্থ ছিল, চলো আমরা গিয়ে একটু বসি, ঘাটে বসি। এবার ঘাটে গিয়ে যখন গেছি, বাবা 2-3 ঘন্টা আগে বেরিয়ে গেছে ওনার কথায়। তো ঘাটে আমি চলো তাহলে ঘাটে গিয়ে একটু বসি। ঘাটে গিয়ে যখন বসেছি তখন দেখি নিচে বজরা। আমি না, এখনো বজরা রয়েছে, থাকার কথা না। তো দৌড়ে আমি ওখানে গিয়ে নিচে নামে মানে বজরা তখন ছেড়ে দিচ্ছে। আমি ওখানে গিয়ে দৌড়ে গিয়ে মাঝিকে বলি যে আমি বাবাজির কাছে এসছি। তখন আমায় জিজ্ঞেস করছে আপনি কি দীক্ষিত? তখন আমি বলি না, দীক্ষা নিতে এসছি। তখন গুরুদেবের কাছে খবর গেল যে দুজন এসছে। গুরুদেব উঁকি মেরে দেখলেন, হাত দিয়ে ইশারা করলেন চলে এসো। তো আমাদের তুলে নিল, এবং যে বজরায় উনি তুলেছেন সেখানে ওনার একদম অন্তরঙ্গ যারা শিষ্য তারাই একমাত্র আছে। আমি তো নতুন, হ্যাঁ, মানে যে কজন 10-12 জন একদম ক্লোজ শিষ্য তারাই রয়েছে, এবং ওখানে ওনার এক দিদিও রয়েছেন। এসব প্রণাম করি। আমি বললাম গুরুদেব আমি কলকাতা থেকে এসেছি দীক্ষা নিতে, এরকম আপনার কাছে। তো উনি খুব খুশি হলেন, আশীর্বাদ করলেন, ঠিক আছে, হয়ে গেল। এবার ওই 17 তারিখে দীক্ষা হলো আমার। তারপর ওনার সাথে পুরো বিকেল অবধি কাটালাম, এবং মানে ওনার যে আনন্দ, যে দিব্য আনন্দ, সেটা স্বচক্ষে উপলব্ধি করলাম, এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করলাম যে ওখানে ওনার এই দিব্য চেতনার যে রূপ আমি দর্শন করেছি। মানে এটা আমার পরম সৌভাগ্য, বহু জন্মের সৌভাগ্যের কারণেই এটা সম্ভব হয়। যাই হোক হলো, গুরুদেবের সাথে সময় কাটালাম যেটা অনেকে টাইম পায় না। ওনার সাথে প্রায় 40 মিনিট আমি পরে কথা বললাম ওনার সাথে। আমার কিছু প্রশ্ন ছিল, সেগুলো প্রশ্ন করলাম, উনি সব উত্তর দিলেন, মুড়ি খাওয়ালেন আমাদের, আর চা নিয়ে উঠেছিল, চা খেলাম, খেলাম, কেক দিলেন, এইসব সব হলো। হাসি ঠাট্টা মজা হচ্ছে সবাই এইসব। উনি কিছু ওনার স্মৃতির কথা বললেন, মানে ওনার বাবার কাছ থেকে উনি কি কি শুনেছে, এইসব সব মানে খুব আন্তরিক আন্তরিক এবং অন্তরঙ্গ এক কথাবার্তা। একদম একদম। এই হতে হতে তারপর দীক্ষা হলো। দীক্ষা হয়ে যাওয়ার পর এবার পরের দিন তার মাঝে আমাদের কিছু ক্লাস নিলেন, যে কিভাবে করতে হবে এই সিক্রেট টেকনিকগুলো, সেগুলো শেখালেন। করার পর এইবার যেদিন লাস্ট, তারপরের দিন সকালে উনি আবার বেরিয়ে যাবেন, ফ্লাইট ধরবেন, আবার প্যারিস চলে যাচ্ছেন। তার মাঝে আমি ওনাকে পাটিসাপটা দিয়েছি। তখন দেওয়ার পর পরের দিন জিজ্ঞেস করলাম যে গুরুদেব আপনি পাটিসাপটা খেয়েছিলেন? আমাকে সামনে ডেকেছে, ডেকে বলছে আমি বহু বছর পর এই পাটিসাপটা খেলাম। বলে আমার মা যখন জীবিত ছিলেন, মানে সত্যচরণ লাহিড়ী যখন জীবিত ছিলেন, ওনার ওয়াইফ মানে যখন জীবিত ছিলেন, বলে মার হাতে আমি পাটিসাপটা খেয়েছিলাম। তারপর তো উনি বিদেশে ছিলেন, এই ছিলেন, বলে এই তোমার পাটিসাপটা খেয়েছি, খুব ভালো লেগেছে, আমি রাতে কিছু খাইনি, দুটো পাটিসাপটা খেয়েছি। আমি খুব খুশি হলাম, আমার নিয়ে যাওয়াটা সার্থক হয়েছে। তা মিষ্টি নিয়ে গেলে ওপরে থাকতো, হাত দিতেন না। যাই হোক, খুব সৌভাগ্য হয়েছে এরকম গুরু পাওয়া আমার জীবনে। এবার হয়ে যাওয়ার পর যেদিন লাস্ট দিন, যখন সবাইকে আশীর্বাদ করছে, তো আমি একটা ওনারই বই ওখান থেকে নিলাম, আপনি একটা আমাকে লিখে দিন। উনি লিখে দিলেন। লিখে দেওয়ার পর এবার সবাই আশীর্বাদ করতেন, সবার মাথায় হাত থেকে ছেড়ে দিচ্ছেন। এবার আমি যখন করতে গেছি, উনি করলেন কি, আমার পুরো ঘেঁটিটা ধরলেন, ঘেঁটিটা ধরে না ওনার পায়ের মাঝখানে ঢুকিয়ে চেপে দিয়েছে। চেপে দিয়ে এবার আমার শিরদাঁড়ার ওপর খালি থাপ্পড় মেরে গেছে 5 থেকে 7 মিনিট। হ্যাঁ, কিন্তু যেহেতু একটু আমি তখন বুঝতে পারছি যে আমার কুণ্ডলিনী জাগরণ উনি করছেন, মানে 5-7 মিনিট খালি থাপ্পড়, পয়েন্টের আইডিয়াটা আছে তো, আমি বুঝতে পারছি উনি কোথায় কোথায় মারছেন আমার। মারতে মারতে হয়ে গেল, তারপর যা দেওয়ার দিয়ে দিলাম। এবং আমি চাই আগামী দিনে তুমি আমার এদের এই পরম্পরাকে আরো এগিয়ে নিয়ে যাও, মানে ওটাই আশীর্বাদ দিলেন। এবং এই জিনিস কাউকে করেনি ওখানে, এটা আমাকেই করলো। দেখ আমার পূর্বজন্মের কিছু কীর্তি আছে, হয়তো কর্মফল, ওই কারণে ওটা হয়েছে। এবার ঠিক তার আগের দিনের ঘটনাটা বলছি।
আগের দিনের ঘটনাটা হচ্ছে, এবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, তার আগের দিনই দীক্ষা হয়েছে, তার পরের দিন ওই ক্লাস ওগুলো সব চলছে, তারপর ভান্ডারা ছিল, দুপুরে খেয়েছি, খাওয়া দাওয়ার পর বলে এখন গুরুদেব বিশ্রাম নেবেন, আবার 4টে 5টা থেকে আবার শুরু হবে, বলে আপনারাও বিশ্রাম করুন। তো আমরা বলতে আমাদের তো আর বিশ্রাম করার বয়স না, ওই পার্থক্য আমি চত আমরা একটু ঘুরে আসি। এবার শীতকাল ছিল, তো আমরা 64 ঘাটে গিয়ে দুজনে বসে আছি। এবার দুজনে বসে আছি, একটু গল্প করছি, এই করছি সেই করছি, করতে করতে দেখি উল্টো দিকে একটা ছেলে আমার দিকে কটমট করে, মানে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। আপনাকেই দেখছে এটা হ্যাঁ নিশ্চিত? হ্যাঁ, এটা নিশ্চিত আমাকে দেখছে। দেখছে আর ওই এই মুখে যেটা হয় না, ওই ওই পাট বাড়া তুলসী ওগুলো আমি অপছন্দ করি, ওগুলো খাতে আর পিক পিক করে যা হয়, হ্যাঁ, নন বেঙ্গলি কালচার যে টাইপের হয় ওরকম, আর আমার দিকে তাকিয়ে আছে। এবার হয়ে যাওয়ার পর ছেলেটা দেখলাম আমার এই সামনে এসে বসেছে, সামনে এসে বসে আমাকে বলছে, ওই মুখে ওইসব দেওয়া দিয়ে তখন বললো, আপ লোক কে ও 70 লোক মে আয়া হ্যাঁ। আমি বলছি হ্যাঁ, বছর 30-32 ছেলেটা। তো আমি অ্যাভয়েড করে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলে আমি ওর সাথে কথা বলছি, বলে আপ লোক কা দীক্ষা হুয়া হ্যাঁ, বললাম হ্যাঁ হয়েছে। এইবার ওই পার্থ বুঝতে পেরেছে যে একটা অচেনা একজন এসে এরকম দাদাকে জিজ্ঞেস করে, ও ওখানে সামনে গিয়েছে, ওখানে সব বড় বড় মাছ আছে, তো ওখানে আমায় বলছে, দাদা এইদিকে আসুন, দেখুন কি সুন্দর সুন্দর বড় বড় মাছ দেখা যাচ্ছে, মানে আমাকে ওখান থেকে সরিয়ে আনছে। যেই নিয়েছে আমি উঠতে গেছি, হাট করে আমার হাত ধরে নিয়েছে ছেলেটা। ছেলেটা তখন আমায় বাংলা বলছে, আপনি বাঙালি? আমি বললাম, হ্যাঁ বাঙালি। তুমি বাংলা জানো? তো বলছে, আমি বাঙালি, কিন্তু বারাণসীতে আমার জন্ম, হ্যাঁ, এই কারণে আমার কথার টান এরকম। তখন তোমার নাম কি? তখন বলে, আমার নাম ঋষি ভট্টাচার্য। বলে, আমরা বহু পুরুষ ধরে এখানে রয়েছি। এই সে আমি বললাম, আচ্ছা তখন ঠিক আছে, একটু বাঙালি হয়েছে, ঠিক আছে কথা বলছি। তখন আমি বললাম, এমনি কি করো না করো, এমনি কথা হচ্ছে এই বলতে বলতে, আর ও তখন ননস্টপ আমার দিকে তাকিয়ে রয়েছে। এবার আমারও একটু অদ্ভুত লাগছে, অস্বস্তি লাগছে, কথা বলছে তাকিয়ে আছে, করতে 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 আমাকে বলছে, আপনি বারাণসী এই প্রথম এসছেন? আমি বললাম, না আগেও এসছি, 1-2 বার আগেও এসছি আমি বারাণসী। বলে, এই ঘাটে এসছেন? হ্যাঁ, এই দশাশ্বমেধ ঘাটে এই দিকে হেঁটে গেছি, আবার এসছি। হ্যাঁ, তখন বলছে, আচ্ছা আচ্ছা, আর তাকিয়ে আছে, মানে আমার মনে হলো না একটু ওই যা হয় ঠিক মেন্টালি স্টেবল না, দেখে যেমন মনে হলো। এইবার বলতে বলতে আমায় বলছে, আপনি, মানে এখানে হচ্ছে সবচেয়ে শকিং, এবার ঘটনায় ঢুকবো, আপনি বিশুদ্ধানন্দ পরমহংসের নাম শুনেছেন? আমি বললাম, হ্যাঁ শুনেছি। আপনি শুনেছেন, মানে আমাকে ক্রস করছে, শুনেছেন? ওনার আশ্রম কোথায় জানেন? আমি বললাম, হ্যাঁ মালদাহি বলে ওখানে। আপনি ওই আশ্রমে ঢুকতে পেরেছেন? আমি বললাম, হ্যাঁ ঢুকেছি। আমাকে রীতিমতো জেরা করছে, আচ্ছা নবমন্দির আসনে গেছেন? আমি বললাম, হ্যাঁ গেছি। ওখানে বেল গাছটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। নবমন্ডি আসন আপনি প্রণাম করেছেন ভেতরে? আমি বললাম, হ্যাঁ। আমি তখন বললাম যে, ওই বেলগাছের নিচে তো আমি বসে অনেকক্ষণ ধ্যান সাধনাও করলাম। ও আপনি ওই বেলগাছের নিচে বসেও ধ্যান সাধনা করেছেন? আমি বললাম, হ্যাঁ। এবার ওর কোয়েশ্চেন গুলো আমি খুব অবাক হয়ে যাচ্ছি, যে এইরকম আমাকে জেরা করার মতো। করার পর আমায় বলছে, আপনি যোগী কথামৃত পড়েছেন? যোগী কথামৃত বা অটোবায়োগ্রাফি অফ আ যোগী, যোগানন্দ পরমহংসের। আমি হ্যাঁ পড়েছি। আচ্ছা পড়েছেন, আপনার হাতে সময় আছে? হ্যাঁ এখনো 1 ঘন্টার মতো সময় আছে, আসুন আমার সাথে। এবার আমরা কিন্তু কিন্তু করছি, যাব কি যাব না, ঠিক ইয়েও লাগছে না, ঠিক ভরসা করতে পারছি না। তখন আচ্ছা ঠিক ঠিক আছে, পার্থ বলছে, দাদা আমি তো আছি, দিনের বেলা তো কি হবে, চলুন না যাই। এইবার আমাদের নিয়ে দশাশ্বমেধ ঘাটে গেলাম। বলছে, আমি কয়েকটা জিনিস আপনাকে দেখাবো। ঠিক আছে।
একটা নর্মাল মন্দির, দশরথ ঘাটে সবাই আমরা গেছি, একটা দেখবেন একটা মন্দির রয়েছে যেটা পুরো এই এই রহস্যটাও আজ দর্শকবৃন্দ জেনে রাখুক। সেই মন্দিরে চারিদিকে ওই মন্দিরটা তালা চাবি দিয়ে লক করা, ঠিক আছে? সাধারণ মানুষ কেউ ঢুকতে পারে না। এটা এর আগেও বসেছি, দেখেছি যে মানে তালা চাবি দিয়ে বন্ধ, কেউ যায় না। হ্যাঁ, আর দশরথ ঘাট এত মানে জনবহুল, ওই জায়গাটা পরিত্যক্ত, মন্দিরটা একটু উঁচু টাইপের। যাই হোক, তো ওখানে গেছে, এবার তালা বন্ধ। এবার ও যেহেতু লোকাল ছেলে, লোকাল ভাষায় ও সন্ধান করলো কোথায় চাবি আছে, গিয়ে কার কাছ থেকে ও চাবি নিয়ে এলো, নিয়ে এসে খুললো, খুলে আমাদের সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেল। ওপরে নিয়ে যাওয়ার পর দেখছি একটা শিবলিঙ্গ রয়েছে, মানে সকালে পুজো হয়েছে, ফুল বেলপাতা পড়া আছে, তো প্রণাম করলাম। প্রণাম করে এবার ওখান থেকে বারান্দা থেকে পুরো ঘাট খুব সুন্দর ভিউ বলে এবার আসুন। এবার ওই মন্দির ঘেঁষা একটা সুড়ঙ্গ মতো নিচে নেমে গেছে। এবার বলে আসুন নিচে। এবার একটু ভয় লাগছে, কি হলো, এরকম একটা মন্দিরের পাশ দিয়ে সুড়ঙ্গ, আসুন আমার সাথে। এবার ও আগে যাচ্ছে, আমরা দুজন নিচে ওর পিছে পিছে যাচ্ছে, প্রায় 3 তলা সমান নিচে সুড়ঙ্গ। এবার নিচে এসছি, এসে দেখি মানে এরকম সাইজের ছোট ছোট 5টা শিবলিঙ্গ রাখা, এবং ওর ওপরে অদ্ভুতভাবে, আমরা কি এমনি নর্মাল বেলপাতা দিই, এবং বেলপাতা ফুল একটা অদ্ভুত বন্ধনে 5টার উপর রাখা, ঠিক আছে? আমায় বললো এই চাতাটার মধ্যে আপনারা বসুন, বলে একটু চুপ করে মনটাকে শান্ত করুন, মানে আমাকেও ডাইরেকশন দিচ্ছে। আমি বসলাম, বসে বলছে যোগী কথামৃততে, যখন বেরিয়ে এসছি তারপর বলছে যোগী কথামৃততে একটা জায়গার বর্ণনা আছে, আপনার মনে পড়ছে? আমি কোন জায়গাটা বলুন, বলো। ছোট যেহেতু তুমি করে বলছে, বলো। বলছে ওখানে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী ওনার শিষ্য গম্ভীরানন্দজিকে বলেন যে তুমি ঘাটে চলে যাও, ওখানে আমি আসছি। তো সেই গভীর রাতে উনি চলে আসেন, তখন গঙ্গা ভেদ করে, ওই বইতে বর্ণনা আছে যে একটা দিব্য আভা গঙ্গার ওপর ভেসে ওঠে, এবং ওখান থেকে একজন পরমা সুন্দরী রমণী বেরিয়ে আসেন, তারপর আরেকটা গোলক আসে, এবং ওখান থেকে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী আসেন, এবং মহাবাতার বাবাজি আসেন, ঠিক আছে? এবং ওখানে ওনারা একটা বিষয় নিয়ে আলোচনা করেন, সেটা বইতে আছে। তখন আমার মনে পড়ে গেছে, আমি ওটা 3-4 বছর আগে তো ওটা পড়েছি, মনে পড়ে গেছে। হ্যাঁ, এরকম পড়েছি তো আমি। বলছে সেই জায়গাটা ফিজিক্যালি এই জায়গাটা, বলতে এই জায়গাটায় ওনারা বসেন, এবং আজও বিভিন্ন যোগে ওনারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, এই জায়গাটাতেই ওনারা বসেন। আমরা দুজনে একটা হতভম্ব হয়ে গেছি যে এবার বইতে বর্ণনা হয়েছে, কিন্তু বাস্তবিক ওই জায়গাটা কোনটা সেটা ও আমায় দেখিয়ে দিচ্ছে। যাই হোক, ওই জায়গাটা প্রণাম করলাম, মানে আমি তো আপ্লুত হয়ে গেছি। এবার আমায় নিয়ে বার হয়ে বেরিয়ে, মানে এই জায়গাটা মানে খুবই টুইস্টিং, ঠিক আছে? মানে এরপর আমায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলছে গঙ্গার নিচে যাবেন। আমি না একটু অবাক হয়ে যাই, গঙ্গার নিচে? আমাকে বলে চলুন গঙ্গার নিচে। এবার অনেক মানুষের কাছে শুনেছি, অনেক আধ্যাত্মিক মানুষের কাছেও শুনেছি, গঙ্গার নিচে একটা শহর আছে বারাণসীতে, আধ্যাত্মিক শহর। তো আমি মনে মনে ভাবছি গঙ্গার নিচে যাব কি করে? ও বলছে গঙ্গার নিচে যাব। এবার আমি এরকম জিনিস পড়ে, তখন আমার কি কিউরিওসিটি বেড়ে গেছে, আরও জানবো এরকম যখন ব্যাপার, কি ব্যাপারটা। এবার নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা জায়গা আছে, আমি দর্শকদেরও বলে দিচ্ছি যদি কেউ ওই জায়গাটা মানে খুঁজে বার করতে পারেন, জায়গার কাছাকাছিটা হচ্ছে নেপালি মন্দির বা পশুপতিনাথ মন্দির, ঠিক আছে? ওর আশপাশ দিয়ে গঙ্গার নিচে যাওয়া যায়, যেখানে একটা গঙ্গার নিচে বিষ্ণু মন্দির আছে। দর্শকরা কেউ যদি মনে করে বারাণসী গিয়ে খুঁজতে যদি চান, নেপালি মন্দির, লোকালরা নেপালি মন্দির বলে, কিন্তু ওটা পশুপতিনাথ মন্দির। তার মানে 30-40 মিটারের মধ্যে দিয়ে ওই নিচে যাওয়ার জায়গা রয়েছে। আমায় নিয়ে যায়, নিয়ে একটা সরু জায়গা থেকে নিচের দিকে চলে যাই, প্রায় 2-3 তলা নিচে গিয়ে এবার ডান দিকে ঘুরি, এবং ওই টাইমে ভাটা দিয়ে ওই গঙ্গার নিচে একটা গুহা রয়েছে, সেই গুহার মধ্যে ঢুকি।
ঢুকে গুহার ভেতর যাই, ওখানে যে দেখি যে কোষ্ঠী পাথরের মোটামুটি 1.5 ফুট কি 2 ফুটের ভগবান বিষ্ণুর প্রাচীন মূর্তি সেটা রয়েছে। আর ও বলে যে এখানে মা গঙ্গা এসে ডেইলি ভগবান বিষ্ণুকে জোয়ারের টাইমে স্নান করে নিয়ে যায়। তখন এই মন্দিরটা জলের নিচে থাকে, গঙ্গার নিচে থাকে। হ্যাঁ, ওই ভাটার টাইমে ওই ও আমাকে মানে সাইডে একদম গঙ্গার পাড়ে একজন মানুষেরই যাওয়ার মতো একটু জায়গা আছে। যাই হোক ঢুকলাম, প্রণাম করলাম, আবার ওখানেও ডাইরেকশন, আপনি এখানে চুপ করে বসুন, 10 মিনিট বসুন। মানে সে আমাকে, ওই ছেলেটা মানে আমাকে ডাইরেকশন দিচ্ছে। দেখ ওর কথায় তখন আমি বাধ্য চুপ করে ধ্যান, একটা অদ্ভুত আনন্দ পেলাম। হয়ে যাওয়ার পর তখন আমি ওকে জিজ্ঞেস করি, ওপরে ঠিক এর ওপরেই হচ্ছে পশুপতিনাথ মন্দির, এখানে বিষ্ণু, হ্যাঁ, তাহলে কি এর নিচে গঙ্গার তলদেশে কি ব্রহ্মার মন্দির আছে? উনি বলে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ঠিক সময় সবকিছু জানতে। ওপরে যদি মহাদেবের ওটা থাকে, গঙ্গার মাঝ বরাবর হচ্ছে বিষ্ণু, তাহলে সেই হিসাবে তো নিচেও তো হতে হবে। উনি বললেন আপনার তো সময় নেই, আপনি তো কাল বাদে পরশু বেরিয়ে যাবেন। হ্যাঁ, ওরা ঠিক আছে, পরে সময় নিয়ে আসুন, দেখছি। মানে ও জানে, ও জানে, ও সাধারণ কেউ নয়, পরবর্তীকালে আমি রিভিল করব। এইবার এই হয়ে যাওয়ার পর উনি ওখান থেকে আমাকে বার করে চলুন হাঁটি। হাঁটতে হাঁটতে উনি নিয়ে যায় তৈলঙ্গ স্বামীর মানে সমাধি ক্ষেত্রে নিয়ে যায়। নিয়ে গিয়ে এবার ওপরের তৈলঙ্গ স্বামী মানে যেটা মূর্তি রয়েছে তার ইতিহাসটা বলে উনি দেহ রাখার আগে ওই মূর্তির মধ্যে প্রাণটা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন বলে উনি আজও রয়েছে। তার নিচে একটা সমাধি, মানে ওর সাইড দিয়ে আবার নিচে চলে যাওয়া যায়, বলছে ওটা হচ্ছে সমাধি ক্ষেত্র বা সমাধি মন্দির বলা হয়। এবং ও একটা বাক্স রয়েছে, তার উপর ফুল টুল রাখা রয়েছে। ওটা দিয়ে গেলাম ভেতরে গিয়ে ওখানেও বলছে এখানে বসে আপনি জপ করুন এবং আপনি এখানে ব্রহ্মতালুতে ওমকে স্থাপন করুন। ওর কথা মতো আমি ওখানে বসে ব্রহ্মতালুতে ওম যখন করছি, মনে হচ্ছে পুরো চারিদিক থেকে একটা ইউনিভার্সের মতো কিছু আলোকিত জিনিস পুরো আমার মাথার উপর স্থির হয়ে আছে। এটা মানে প্রায় 15 মিনিট 20 মিনিট কতক্ষণ জানি না, আমি ওই অবস্থার মধ্যে ছিলাম, মানে বাহ্যজ্ঞান ছিল না। তারপর আস্তে আস্তে ওখান থেকে বার হয়ে যাওয়ার পর উনি আমাকে ওখান থেকে নিয়ে আসে। এই দিকে এবার আমার ফিরতে হবে, ঠিক আছে, সন্ধ্যা হয়ে আসছে, এবার ওখানে ফিরতে হবে। যাই হোক করতে করতে ওর সাথে বার হয়ে বলে আপনার তো তাহলে বলে আরেকটা আছে তিলকেশ্বর মহাদেব, বলে ওখানে আমার তো লেট হয়ে যাবে, বলে কালকের পর তো আপনার বেরিয়ে যাবেন, কালকেই আপনাদের টিকিট। বলে হ্যাঁ। তখন বলছে ঠিক আছে আপনি চলুন আরেক জায়গায়। এবার ওই বাঙালি টোলের মুখে এলাম এবং দর্শকদেরও বলে রাখছি মঠটার নাম হচ্ছে কামরূপ মঠ, ঠিক আছে। ওই মঠের উনি সন্ন্যাসীকে গিয়ে ডাকলেন, ডেকে ওই মঠে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে একটা ঘর তুলে দিলেন, ঘরটার সাইজ হবে প্রায় 10 বাই 20 ফিট, এরকম একটা মোটামুটি এরকম রাফলি জানি। সে আগেকার 40 পাউডার মতো ওয়ার্ল্ড রয়েছে, মানে কোনো মেনটেনেন্স নেই, কিছু নেই। একটা বাক্স খুললেন, বলে প্রণাম করুন। বাক্সর মধ্যে দেখছি একটা পাদুকা, একটা কুমণ্ডল আর একটা জপের মালা। আমায় বলে প্রণাম করুন, হাত দেবেন না। প্রণাম করুন না, এটা কার? বলে এটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর। আমি না আমার কানকে বিশ্বাস করছি না যে এটা লোকনাথ ব্রহ্মচারী। বলছে হ্যাঁ। বলে এই যে জায়গাটা, বলে এটা এখন করা হয়েছে, বলে ওই টাইমে গঙ্গা এর সামনে দিয়ে বইতো, এখন যে জায়গায় আমরা কামরূপ মঠ দাঁড়িয়ে আছি, গঙ্গা এর পাশ দিয়ে তো ওই তৎকালীন সময় যেত। এবং এই ক্ষেত্রটার মধ্যে লোকনাথ ব্রহ্মচারী, তৈলঙ্গ স্বামী এবং বেনি মাধব গাঙ্গুলি, ওনারা 3 জনে ওই জায়গাটায় বসে ওনারা বছরের পর বছর সাধনা করে গেছেন। মানে ওরকম দুর্লভ জায়গায়, অথচ তার বাইরে দোকান পাট হয়ে গেছে যেমন নর্মাল হিসেবে, কেউ জানে না ওটার মাহাত্ম্য কি। মানে আমি তো মানে অবাক। যাই হোক এইবার আমরা বেরিয়ে এসেছি, এবার আমার দেরি হয়ে যাচ্ছে।
তখন আমি বলছি এবার বলে আর তো সময় নেই। এবার ও এত কিছু জিনিস দেখিয়ে দিয়েছে, তো তখন আমি একটু চা খাও, কিছু খাবার খাও। এবার ও এত কিছু দেখি যে আমারও কিছু কর্তব্য, একটু কিছু খাওয়াটা তা না, শুধু একটু চা খেলো। করতে করতে এবার আমার মনে একটা প্রশ্ন এলো, তোকে জিজ্ঞেস করি, আচ্ছা ঋষি, একটা কথা সত্যি করে বলো তো, তুমি আমাকে এই জিনিসগুলো কেন দেখালে? তখন ও বলছে, না ওই আপনাকে দেখে মনে হলো আধ্যাত্মিক মানুষ, ওই জন্য আমি আপনাকে ওটা দেখিয়েছি। আর না, তুমি সত্য কথা বলছো না, সত্য কথা বলো। তুমি যখন আমায় দাদা ডেকেছো, হ্যাঁ, এবং এর পেছনে কিছু একটা কারণ আছে, তুমি সত্য কথাটা বলো। প্রথমে এক দুবার একটু, আর আমি বুঝতে পারছি মানে ও মানে এড়িয়ে যেতে চাইছে। আর না, সত্যি কথা বলো, আমার জানাটা দরকার, তুমি সত্যি কথাটা। আমাকে বলছে, আমি 12-13 বছর বয়স থেকে আজ আমার 32 বছর বয়স, আমি আপনার জন্য অপেক্ষা করে রয়েছি এখানে। আমি না শুনে থতমত খেয়ে গেছি। আমার জন্য অপেক্ষা করে রয়েছে? বললে হ্যাঁ, আমার গুরুদেবের নির্দেশ ছিলেন। মানে আমরা খুব সাধারণ মানুষ, একদম এই ধরনের জিনিস একটু ভাবতে বা ইয়ে করতে, একটু গ্রহণ করতে একটু এখন অভ্যাস হয়ে গেছে। এগুলো এগুলো মানে সব স্বাভাবিক জিনিস এখন আমাদের কাছে, তখনও মানে সেভাবে তৈরি হয়নি, এতটাই বলবো। তো তখন বলছে আমার গুরুদেব আমাকে নির্দেশ দিয়ে গেছিলেন যে একজন ভদ্রলোক আসবেন, যাকে নন্দনকানন জায়গাটার নাম, বিশুদ্ধ নন্দকানন জায়গাটা, ওটা হচ্ছে জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের একটা রেপ্লিকা। বলে যে ওই নবমন্ডির আসন বা বেল গাছের ওখানে ধ্যান সাধনা করবে, তুমি তাকে এই জিনিসটা দেবে। এবং উনি সময়ও বলে দিয়ে গেছিলেন যে এরকম দুপুরবেলায় উনি আসবেন, এবং যাকে দেখলে তোমার মন চঞ্চল হয়ে উঠবে। এবং বলে আমি রেগুলার এত বছর ধরে আমি ওই 64 ঘাটে এসেই অপেক্ষা করি, কবে পাবো কবে পাবো। আমি মানে শুনে আমিও স্পেল বাউন্ড, আমি এরকম ব্যাপার, এক অন্য জগতের কথা। হ্যাঁ, অন্য জগতের কথা। বলার পর আমি না, তোমার গুরুদেবকে? বলে গুরুদেব তো জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে চলে গেছেন, উনি যাওয়ার আগে, তখন আমার 12-13 বছর বয়স, উনি এই ছবিটা আপনাকে দিতে বলেছেন। আমাকে দিতে বলেছেন? দাও। উনি তো ব্যাগের মধ্যে একটা কাপড়ের কভারের মধ্যে রয়েছে, আমি খুলে দেখি, উনি হচ্ছেন পরমহংস গম্ভীরানন্দজি। মানে উনি অত বছর ওই ঋষিকে তৈরি করেছেন এবং ওকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে আমি আসব, তবে আমাকে ওনার ছবিটা, আর একটা জিনিস দিয়ে গেছে, সেটা আমি ঠিক বলাটা উচিত, সেটা গুহ্য বিষয়, সেটা বলবো না। এই জিনিসটা উনি ওনার থেকে লাভ করেছি। এবং এইটা হচ্ছে মানে আমার যে পুরো জার্নিটা, এর মধ্যে আরো অনেক ঘটনা আছে, কিন্তু এইভাবে ওই ঋষি বলে ছেলেটা। এবং মজার কথা, যখন এই জিনিসগুলো ঘটে গেছে, বলে আমি আপনার জন্য এটা ওয়েট করেছি, ইত্যাদি ইত্যাদি সব হয়ে গেছে, তারপর ওর সাথে ইয়ে করে বেরিয়ে গেছি। তার পরের বছর আবার আমি বারাণসী এসেছি, ফোন নাম্বার ছিল, ওকে আমি ফোন করে ডাকি যে ঋষি এসো, তো ও আসে। এবং যে ঋষির সাথে আমি কথা বলেছি, এবার ওর সাথে কোনো মিল পাচ্ছি না, মানে ও একটা ট্রান্স মোডের মধ্যে আমাদের সাথে কথাবার্তা বলছে। তখন আমি ওকে জিজ্ঞেস করছি, আচ্ছা তুমি যে যে ঘটনাগুলো ঘটেছিল, যে বিশুদ্ধানন্দ কাননের ওই ব্যাপারটা তুমি জিজ্ঞেস করছো কেন? ও আমার বলে, দাদা আমার তো মনে নেই। আমি লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা কোথায় আছে তুমি জানো? বলে লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা বারাণসীতে কোথায় আছে? আমি শুনে পুরো ও আমাকে জিজ্ঞেস করছে বারাণসীতে লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা কোথায়? অথচ আপনি তো একা দেখেননি, পার্থবাবুতে, এবং ও নিজে গেছে, ও নিজে গেছে। মানে আমরা তিনজনের, ওটা সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আমি মোবাইলে ছবি তুলেছি, সেই ছবিটাও আমার কাছে আছে এখনো। এবার যে মহারাজ এসে দাঁড়িয়েছিলেন, তখন আমি হাত জোর করে রিকোয়েস্ট করেছি, মহারাজ যে এরকম দুর্লভ জিনিসের দর্শন, হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন আমি কি একটা ছবি তুলবো? উনি বলেন এটা খুব দুর্লভ জিনিস, তোলা বারণ,
বলে কেন জানি না আমার মন বলছে ঠিক আছে আপনি একটা ছবি তুলুন এর, ঠিক আছে। এবার একটা ছবি আজও আমার কাছে আছে সযত্নে, লোকনাথ বাবুর পাদুকা, কোমণ্ডল এবং মালা, জপের মালা, যেটা ওখানটা রাখা রয়েছে। এইটা, এই এক্সপিরিয়েন্সটা আর রয়েছে। আগামী দিনে যে জার্নি আমার শুরু হয়েছে তার একাধিক শাখা প্রশাখা বেরিয়েছে এবং অনেক রকম অলৌকিক অভিজ্ঞতা যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি আমার জীবনে, এবং সাধনা করতে গিয়ে কি পেয়েছি। যেমন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির দর্শন হয়েছে, মহাবাতার বাবাজি মহারাজ, গুরুমাইয়া বলি, ওনার দর্শন হয়েছে, দুর্লভ দর্শন। তারপর জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের পুরো অভিজ্ঞতাটা বাকি রয়েছে, এবং আগামী দিনে মা আদিশক্তি করুণাময় মা বৈষ্ণব দেবীর যদি আশীর্বাদ এবং ওনার নির্দেশ পাই, যে গোপন তথ্যগুলো আছে আমার কাছে, সেগুলো আগামী দিনে আপনার দর্শকদের আমি সব জানাবো। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।